প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আজ আমাকে আমার দুজন পছন্দের মানুষের পরোক্ষ বিতর্কে জড়িয়ে যাওয়া নিয়ে কথা বলতে হবে। যে দুজন মানুষকে নিয়ে কথা বলবো তারা দুজনই আমার খুব প্রিয় মানুষ, এবং তাদের দুজনকে নিয়েই আমি অসংখ্য এপিসোড করেছি আমার এই ছোট্ট চ্যানেল থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমাকে যারা কিছুদিন থেকে দেখছেন এবং শুনছেন তাদের নিশ্চয়ই ধারণা আছে আমি সাবেক এনসিপি নেত্রী, ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন সংসদ নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদে। তাসনিম জারার কথা বলছি, ডাক্তার তাসনিম জারা। তাসনিম জারা আমার অনেক পছন্দের একজন মানুষ, তাকে নিয়ে আমি অনেকগুলো এপিসোড বানিয়েছি। গত প্রায় ২০-২১ মাস ধরে বানিয়েছি। আর হাসনাত আবদুল্লাহ, এনসিপি দলীয় নেতা এবং কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য, যিনি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক বটে, তারা দুজনই আমার খুব পছন্দের মানুষ। তো হাসনাত আবদুল্লাহকে নিয়েও আমি সাম্প্রতিককালে অনেকগুলো এপিসোড করেছি, তার ভালো দিকগুলো তুলে ধরেছি। তো আজ যে বিষয়ে কথা বলবো এটি আমার জন্য খুবই একটি ডিফিকাল্ট পজিশন, কারণ দুজন পছন্দের মানুষ একটি বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন। বিতর্কটি যদিও পরোক্ষ, তারা সরাসরি বিতর্ক করেননি। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে গত ২১ এপ্রিল মঙ্গলবার আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্যদের জন্য, সবার জন্য, তার নিজের জন্য না শুধু, সরকারি গাড়ি চাইলেন। যেমনটি উপজেলা চেয়ারম্যান কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা অন্যান্য সরকারি কর্মকর্তারা পেয়ে থাকেন, তেমন সরকারি গাড়ি চাইলেন নির্বাচনী এলাকায় জনসম্পৃক্ততা বাড়াবার জন্য, জনগণের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবার জন্যে, যোগাযোগ সুবিধার জন্যে সংসদে দাঁড়িয়ে তিনি গাড়ি চাইলেন। তো যে ভঙ্গিতে চাইলেন এটি আসলে একটি আবদার বলাই ভালো, আবদার করছিলেন যে হলে ভালো হয়। আর তার আগে তিনি আসলে ধন্যবাদ জ্ঞাপন করছিলেন, কারণ সাম্প্রতিককালে এনসিপির আরেক নেতা জনাব আতিকুর রহমান, তিনি দাবি জানিয়েছিলেন যে সংসদ সদস্যদের জন্য তাদের নির্বাচনী এলাকায় কোনো বসবার জায়গা নেই, তাদের কোনো অফিস নেই, তো তাদের ভ্রাম্যমাণ থাকতে হয়, তারা একটি বসবার জায়গা চাইছেন। তো সেইটির আলোকে আমরা আবার জানলাম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি জানালেন যে সরকারিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সংসদ সদস্যদের জন্য একটি বসবার জায়গার ব্যবস্থা হয়েছে। এটি সরকারিভাবে জানানোও হয়েছে প্রজ্ঞাপন দিয়ে। আর সেই জায়গাটি হলো উপজেলা পরিষদের, প্রত্যেকটি উপজেলা পরিষদের দোতলায় একটি কক্ষ অ্যাসাইন করা হবে স্থানীয় সংসদ সদস্য কিংবা মন্ত্রীর জন্য। আর কোনো নির্বাচনী আসন যদি দুটো উপজেলাকে নিয়ে হয় তাহলে প্রতিটি উপজেলায় সেটি হবে একটি করে কক্ষ, যেটি ফার্নিশ থাকবে এবং যেখানে অ্যাটাচড বাথরুম থাকবে। তো এমপিরা নির্বাচনী এলাকা ভিজিট করার সময় সেই কক্ষে তারা বসবেন, তাদের এলাকার লোকজনের সঙ্গে কথা বলতে পারবেন, মত বিনিময় করতে পারবেন, এই সুবিধাটি তাদের নিশ্চিত হবে। তো হাসনাত আবদুল্লাহ প্রথমে এই বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করলেন এই সুবিধাটি পাবার জন্য বা সরকারিভাবে আয়োজন করবার জন্য সব সংসদ সদস্যের জন্য। আর সঙ্গে তিনি আরেকটি আবদার রাখলেন যে আমাদের জন্য একটি গাড়ি হলে ভালো হয়, নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই, আমাদের ভাড়ার গাড়ি জোগাড় করতে হয়, অনেক সময় হয়তো বিষয়টি ডিফিকাল্ট হয়, তাই একটি গাড়ি হলে ভালো হয়। তো সঙ্গে সঙ্গে দেখা গেল আবার বিরোধী দলীয় নেতা জামায়াত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, তিনি দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহর এই দাবি কিংবা আবদারকে সমর্থন করলেন। তিনি বললেন যে ছোটদের দাবিকে না করতে হয় না। তো পুরো বিষয়টি ছিল খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। সরকারি দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এমপিরাও উপভোগ করেছেন বিষয়টি, দেশের মানুষও দেখেছেন যারা সংসদের কার্যাবলী ফলো করেন। তো এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনারা অনেকে হয়তো এই বিতর্কের অংশ হয়েছেন। তো বিতর্কটি হলো, দেশে নানা রকম সমস্যা চলছে, দেশ নানা রকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, রাজনৈতিক সংকট তো আছেই, এর বাইরে এখন জ্বালানি সংকট, ইরান যুদ্ধ বা এই জাতীয় বিষয়গুলো আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনেক কিছু সংকটের মধ্য দিয়ে যাচ্ছি আমরা নানা রকম। তো এই সংকটকালে এমপিদের জন্য আলাদা গাড়ির দাবি, এই নিয়ে কথা হচ্ছে। তো আলোচনা এবং সমালোচনা, কেউ কেউ সমর্থন করছেন দাবিটি, যেটি ঠিক আছে, হতে পারে, আর কেউ কেউ
বিরোধিতা করছেন যে এই সংকট মুহূর্তে এমন দাবি কেন। তো এই বিরোধিতাকারীদের মধ্যে একজন হাই প্রোফাইল মানুষ যুক্ত হয়েছেন, তিনি ডাক্তার তাসনিম জারা। তিনি সংসদ সদস্য হতে পারেননি, না পারলেও নানা কারণে তিনি আলোচনায় আছেন, এখন থেকে না, সেই করোনা কাল থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নিশ্চয়ই মনে আছে করোনা কালে তিনি স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট বানিয়ে আমাদের সচেতন করতেন ডাক্তার তাসনিম জারা। সেই থেকে তিনি এই দেশের কোটি মানুষের হৃদয়ে আছেন এবং সবসময় আলোচনায় আছেন। তারপর যখন তিনি এনসিপিতে যুক্ত হলেন, এনসিপি নেত্রী হলেন, তখন নানাভাবে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। তার রাজনৈতিক বক্তব্য, কথাবার্তা, কর্মকাণ্ড আমরা দেখেছি। তিনি সবসময় একটি স্বাতন্ত্র্য বজায় রেখে চলেছেন। তিনি একসময় এনসিপি থেকে বেরিয়ে গেলেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করলেন, জিততে পারেননি, বাট না পারলেও তার কিছু জায়গায় নৈতিক বিজয় হয়েছে, মরাল ভিক্টরি আমি দেখতে পেয়েছি। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। আর সেই জায়গাগুলো হলো, তিনি নির্বাচনী কার্যক্রম যখন পরিচালনা করছিলেন ব্যতিক্রমী কিছু কাজ করছিলেন। তো সেগুলো আর আমি এখন রিপিট করবো না, আপনারা জানেন। ক্রাউড ফান্ডিং করেছিলেন, অল্প সময়ে অনেক টাকা তিনি কালেক্ট করেছিলেন, তার নির্বাচন করতে যত টাকা লাগে, এবং একটি পর্যায়ে তিনি আর টাকা নেননি, বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে টাকা তিনি ফেরতও দিয়েছিলেন। তারপর মাইক ব্যবহার করেননি, বড় মিছিল করেননি, শোডাউন করেননি, এই বিষয়গুলো তিনি ভিন্নভাবে করেছেন স্বাতন্ত্র বজায় রেখে। সেগুলো কিন্তু পজিটিভ আলোচনার জন্ম দিয়েছিল আমাদের রাজনৈতিক পরিসরে। তো সেই তাসনিম যারা এই হাসনাতের গাড়ির দাবির বিতর্কে জড়িয়ে গেলেন, তিনি 22 এপ্রিল রাতে একটি তার ফেসবুকে দীর্ঘ পোস্ট দিলেন, দিয়ে হাসনাত আবদুল্লাহর গাড়ি দাবির বিরোধিতা করলেন। সো এই বিষয়ে কথা বলবার আগে আমি তাসনিম জারার পোস্টটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি, যা কিনা খুবই ইনসাইটফুল আমি মনে করছি। যদিও আমার প্রিয় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে গেছে তার এই বক্তব্য, কিন্তু বক্তব্য অত্যন্ত শানিত, যুক্তিপূর্ণ। যুক্তি দিয়ে তিনি বিরোধিতা করেছেন, এমনি বিরোধিতা করেননি। আমাদের দেশে বিরোধিতা করবার একটি সংস্কৃতি আছে, জাস্ট বিরোধিতা করা, সেখানে কোনো যুক্তি নেই, যুক্তি থাকতে হয় না, শুধু আবেগ থাকতে হয়। বাট তাসনিম যারা বিরোধিতা করেছেন যুক্তি দিয়ে, এবং শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হননি, এই সমস্যাটির বা এই ইস্যুটির একটি সলিউশনও তিনি ইঙ্গিত করেছেন, যা সত্যিকার অর্থে আমাদের ভাবিয়েছে এবং ভাববার মতোই বিষয়। তো শেয়ার করছি। 1, শিক্ষকেরা দিনের পর দিন রাস্তায় বসে থাকেন তাদের ন্যায্য বেতনের দাবিতে। ডাক্তাররা কর্মবিরতিতে যান, নার্সরা আন্দোলন করেন, সরকারি কর্মচারীরা বছরের পর বছর পে স্কেল সংশোধনের অপেক্ষায়। কৃষক ফসলের ন্যায্য দাম পান না, ছোট ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন। দেশ একসঙ্গে কয়েকটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আর এই বাস্তবতায় এমপিরা সংসদে আলোচনায় বসছেন নিজেদের সুযোগ সুবিধা নিয়ে। দাবি উঠলে প্রধানমন্ত্রী তা বিবেচনা করবেন বলে সঙ্গে সঙ্গে আশ্বাস আসছে। এই এক প্রসঙ্গে সরকার আর বিরোধী দল একমত, হাসি মুখে একই সুরে কথা বলছেন, দ্রুত সমাধানের কথা বলছেন। জনগণের সমস্যায় যে দ্রুততা আর ঐক্য দেখা যায় না, সেটা এখানে তৎক্ষণাৎ হাজির। এমপিরা সংসদে গিয়েছেন জনগণের সমস্যার সমাধান করতে, নিজের প্রাপ্তির হিসাব কষতে না। একজন শিক্ষক যখন 6 মাস আন্দোলন করেও কোনো সাড়া পান না, আর এমপিরা নিজেদের অফিস গাড়ির ব্যাপারে কয়েকদিনই সিদ্ধান্ত টেনে আনতে পারেন, তখন জনগণ বুঝে যায় এই ব্যবস্থায় কার সুযোগ সুবিধা আসলে গুরুত্বপূর্ণ। 2, এমপিদের বেতন ভাতার সুযোগ সুবিধা এমপিরা নিজেরা ঠিক করবেন, এটি নীতিগতভাবেই ভুল। কেন ভুল? পৃথিবীর কোনো পেশায় মানুষ নিজের বেতন নিজে ঠিক করে না, কারণ এটি স্বার্থের সরাসরি সংঘাত। একজন ডাক্তারের বেতন ঠিক করে হাসপাতাল বা সরকার, একজন শিক্ষকের বেতন ঠিক করে শিক্ষা বোর্ড, একজন সরকারি কর্মকর্তার বেতন ঠিক করে পে কমিশন, এমনকি একটি কোম্পানির সিইওর বেতনও ঠিক করে বোর্ড নিজে নন। এমপিদের বেতন ভাতার সুবিধা আসছে জনগণের করের টাকা থেকে, সেই টাকার পরিমাণ তারা নিজেরাই ঠিক করবেন, এটা নীতিগতভাবে অগ্রহণযোগ্য। এমপিরা জনগণের সেবক, সেবকের বেতন সেবক নিজে ঠিক করেন না, ঠিক করেন যারা তাকে নিয়োগ দিয়েছেন অথবা তাদের পক্ষে একটা নিরপেক্ষ কাঠামো। 3, তাহলে সমাধান কি? একটা স্বাধীন কমিটি গঠন করুন, যারা এমপিদের ব্যক্তিগত সুযোগ সুবিধার বিষয়গুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করবে। এই কমিটি কি করবে? প্রথমত অন্যান্য পেশার সঙ্গে তুলনা করে দেখবে একজন এমপির দায়িত্ব কি, সময় কতটুকু দিতে হয়, ঝুঁকি কেমন, যোগ্যতা কি লাগে, এগুলো বিবেচনা করে দেখবে তার প্রাপ্য আসলে কতটুকু হওয়া উচিত। একজন জেলা জজ, একজন সচিব, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন হাসপাতালের কনসালটেন্ট,
এদের সঙ্গে তুলনা করে একটা যৌক্তিক অবস্থান বের করা সম্ভব। দ্বিতীয়ত, কমিটি দেখবে সুযোগ সুবিধাগুলো আজকের বাস্তবতায় প্রাসঙ্গিক কিনা। অনেক ভাতা বা সুবিধা হয়তো কোনো এক সময় যুক্তিসঙ্গত ছিল, কিন্তু আজকের দিনে তার আর কোনো ভিত্তি নেই। আবার কিছু নতুন চাহিদা হয়তো তৈরি হয়েছে, যেগুলো এখনো স্বীকৃত হয়নি। এই কমিটির কাজ শুধু সুবিধা বাড়ানো বা শুধু সুবিধা কাটছাট করা না। হতে পারে কিছু ক্ষেত্রে এমপিদের প্রাপ্যতা আসলেই অপ্রতুল বা কম। একজন প্রত্যন্ত এলাকার এমপিকে যে পরিমাণ যাতায়াত করতে হয়, যে পরিমাণ মানুষের সাথে দেখা করতে হয়, সেই হিসেবে তার সহায়তা তহবিল বা অফিস সুবিধা হয়তো বাড়ানো দরকার। আবার কিছু সুবিধা, যেমন শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি, হয়তো আজকের দিনে যৌক্তিকতা হারিয়েছে, সেগুলো ছাঁটাই হোক। মোদ্দা কথা, কোনটা বাড়বে কোনটা কমবে সেটা নিরপেক্ষ বিচারে ঠিক হোক। এমপিরা নিজেরা এই সিদ্ধান্ত নেবেন না, নেবে স্বাধীন কমিটি। এই কমিটিতে কারা থাকবেন সেটা আলাদা আলোচনার বিষয়, এবং সেই আলোচনাও গুরুত্বপূর্ণ। তবে মূল নীতি হচ্ছে বিচারক, অর্থনীতিবিদ, প্রশাসন বিশেষজ্ঞ, সুশাসন সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষও থাকতে হবে। একজন সরকারি স্কুল শিক্ষক, একজন নার্স, একজন ছোট ব্যবসায়ী থাকতে পারেন, কারণ এমপিদের সুযোগ সুবিধার শেষ পর্যন্ত একটা অনুপাতের প্রশ্ন। সাধারণ বাংলাদেশিদের জীবনমানের সাথে তাদের প্রাপ্যতার অনুপাত। সেই অনুপাত বোঝার জন্য টেবিলে এমন মানুষ দরকার যারা সেই জীবনটা যাপন করেন। এমপিরা নিজেরাই এই প্রস্তাব দিন, এটা আপনাদের মর্যাদার প্রশ্ন। জাতির সামনে দাঁড়িয়ে নিজের বেতন নিজে ঠিক করা একটা অস্বস্তিকর বিষয়, যেটা থেকে বের হয়ে আসা আপনাদের নিজের স্বার্থেই প্রয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপ্লুত। চমৎকার যুক্তিপূর্ণ বক্তব্য। তো তিনি গাড়ির দাবিটি বিরোধিতা করলেও সেই দাবি বা কিংবা অন্য কোনো দাবি কিভাবে নিরূপণ করা যেতে পারে, সেই দাবির ন্যায্যতা, সেই দাবিটুকু কতটুকু ন্যায্য, কতটুকু প্রাপ্য, প্রাসঙ্গিকতা আছে কিনা, তো এই সবগুলো বিষয় বিবেচনায় নেবার কথা তিনি বলেছেন। বরাবরের মতোই তার কথা যুক্তিপূর্ণ, যুক্তিগ্রাহ্য, চিন্তাশীল, এবং অবশ্যই আমি বলবো যে যথেষ্ট অন্তর্দৃষ্টির এবং রিসার্চের আমরা নমুনা পাচ্ছি তার বক্তব্য থেকে। তো সুস্পষ্ট কথা, একটি স্বাধীন কমিটি, আমিও তার এই বক্তব্যের সঙ্গে একমত। আমি হাসনাত আবদুল্লাহর 21 এপ্রিল মঙ্গলবারের দাবির পরে পরে একটি এপিসোড করেছিলাম, কারণ সঙ্গে সঙ্গে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলো, তখন অনেকেই হাসনাতকে ভুল বুঝেছিলেন। অনেকে বলছিলেন যে কেন, আগে তো বলা হয়েছে সংসদ সদস্যরা গাড়ি নেবেন না, সরকারি প্লট নেবেন না। তো এখানে একটি ভুল বোঝাবুঝির বিষয় ছিল, কারণ হাসনাত কিন্তু সেই শুল্কমুক্ত গাড়ির কথা বলেননি, যেই গাড়ি নিয়ে এমপিরা বাণিজ্য করেছেন অতীতে। 1 কোটি কিংবা 2 কোটি টাকা দিয়ে কিংবা 3 কোটি টাকা দিয়ে একটি গাড়ি আমদানি করেছেন। শুল্ক, সম্পর্ক শুল্ক, ভ্যাট সব কিছু মিলিয়ে সেই গাড়ি থেকে শুল্ক ছাড় করিয়ে নিয়েছেন 3, 4, 5 কোটি, 7, 8 কোটি টাকা পর্যন্ত, কখনো কখনো গাড়ির দামের উপর নির্ভর করে। এবং পরবর্তীতে সেই গাড়ি 2, 3, 4, 5 কোটি টাকা মার্জিনে বিক্রি করে দিয়েছেন। তো সেটি একটি ব্যবসা ছিল, গরিবের করের টাকায় এমপিদের ব্যবসা, বিলাসিতা যাই বলি না কেন। তো হাসনাত আবদুল্লাহ সেটি চাননি। হাসনাত আবদুল্লাহ চেয়েছিলেন প্রচলিত আছে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিসি, এদের সবার জন্য গাড়ি আছে, এদের গাড়ির জন্য আবার ভাতাও আছে। যেমনি সংসদ সদস্যদের যাতায়াত ভাতা আছে 70,000 টাকা বলা হচ্ছে। তো আমরা যদি সচিবের গাড়ি মেনটেন্যান্স বা অন্যান্য বিষয়ে তার কত খরচ আছে, যাতায়াত ভাতা খরচ কত আছে, সেটি বিবেচনায় নেই। তারপরেও তারা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন। হাসিনা আমলের সরকারি কর্মকর্তাদের তুষ্ট করবার জন্য হাসিনা বিলাসবহুল গাড়ি আমদানির ব্যবস্থা করেছিলেন এবং তাদের জন্য সেই গাড়ি ইনশোর করেছিলেন। তো সেই দিক বিবেচনায় শুল্কমুক্ত গাড়ি তো তারা পাচ্ছেন না। তারা আগে যেমনটি বলেছেন তারা সেই কথায় স্টিক করছেন এবং করতেও হবে তাদের। সেই দাবি কেউ করেননি। হাসনাত শুধু গাড়ি চেয়েছেন, সরকারি গাড়ি। তো সেটি সরকার যদি বিবেচনা করতো বা করে, বাস্তবতার নিরিখে অ্যাভেলেবল হয়, জনগণের উপর চাপ না দিয়ে এক্সিস্টিং সুযোগ সুবিধা ব্যবহার করে, তাহলে সেটি হতে পারে। এখনও সেই সুবিধা আছে। তো সেটির জন্যে তাসনিম যারা যে কমিটি সাজেস্ট করেছেন, চমৎকার, তাকে ধন্যবাদ না দিয়ে পারি না। একটি স্বাধীন নিরপেক্ষ কমিটি হতে হবে, যেখানে তিনি বলেছেন যে এমন মানুষও থাকতে হবে যারা এমন জীবনযাপন করেন, সাধারণ মানুষের জীবনযাপন করেন। তো সাধারণ মানুষ থেকে শুরু করে সব পর্যায়ের, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি স্বাধীন কমিটি হতে পারে। সেই কমিটি সংসদ সদস্যদের সুযোগ সুবিধা বিষয়ে কথা বলবেন
পরিস্থিতির নিরিখে যাচাই বাছাই করে সুযোগ সুবিধা কাটছাট করা কিংবা বাড়ানো যে কোনো বিষয় তাদের কাছ থেকে পরিষ্কার সিদ্ধান্ত আসতে পারে এবং যা নিয়ে পরবর্তীতে কোনো বিতর্ক হবে না। তো যদিও বলেছিলাম যে একটি বিতর্ক, হ্যাঁ এটি একটি বিতর্ক, বাট হেলথি, স্বাস্থ্যসম্মত, অসুস্থ বিতর্ক নয়। তো তাই শুরুতে যদিও বলছিলাম যে আমি একটু অস্বস্তি বোধ করলেও আমি একটি এক্সিট রুট এখানে পেয়ে গেছি। কারণ হাসনাতকেও আমি খুব সমালোচনা করব না, এই দাবি করবার জন্য, আবদার রাখবার জন্য একটি আবদার তিনি করতেই পারেন। আর তাসনিম যারা সমালোচনা করেছেন অত্যন্ত যৌক্তিকভাবে এবং সমালোচনার গ্রাউন্ডটি তিনি ব্যাখ্যা করেছেন এবং এই সমস্যার সমাধান কোন পথে আসতে পারে সেটি তিনি দেখিয়ে দিয়েছেন চমৎকারভাবে। তো আমাদের আসলে রাষ্ট্রীয়, রাজনৈতিক, জাতীয় সব পর্যায়ে বিতর্ক হতে পারে, বিতর্ক হওয়া উচিত। বিতর্ক একটি স্বাস্থ্যসম্মত বিষয়, ভালো বিষয়। আর বিতর্কটি হতে হবে এমন সুন্দর, চমৎকার বিতর্ক হতে পারে যেখানে যুক্তি থাকবে, তর্ক থাকবে, মননশীলতা থাকবে, অন্তর্দৃষ্টি থাকবে এবং ন্যায্যতা থাকবে। তো এরকম বিতর্ক হলে কখনোই আমাদের কোনো সমস্যা হবার কথা না, এইটিই কাম্য। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।